এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন, নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? আমার কথা হলো, যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। আপনি কি, আপনার অতীত কি, আপনার বর্তমান কি, কি বলছেন তার কথাবার্তা, বাক্য গঠন, শব্দ চয়ন, কাউকে আক্রমণ করবেন সেটাও কৌশলী করতে পারেন না। হয়নি তার কথাবার্তা কিছু, কৌশলী হতে পারতেন, আক্রমণও করা যেত সেম টাইম, কিন্তু করতে পারেননি। আটারলি ফেল করেছেন তিনি, কারণ তার সেই যোগ্যতাই নেই। তিনি বলছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যোগ্যতা নেই, তার নিজেরই যোগ্যতা নেই, যথেষ্ট ঘাটতি আছে যোগ্যতার। তিনি সরাসরি আক্রমণ করে বসলেন। আপনি কে ভাই? আপনি কে? আপনারা কে ম্যান্ডেট দিছে? আপনি কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন? কে সাইন করছে সেই ব্যাপারে? আপনি কে সাইন করার? কি ভয়ঙ্কর কথা! অধ্যাপক ইউনূস রাষ্ট্রের প্রধান নির্বাহী, আর মাসুদ কামাল একেবারে ডে 1 থেকে বলে আসছেন আপনি কে, আপনি কে, আপনি কেডায়? মাসুদ কামাল কেডায়? আমি যদি প্রশ্ন করি, মিস্টার মাসুদ কামাল, হু আর ইউ টু আস্ক দ্যাট কোয়েশ্চন? হোয়াট অথরিটি হ্যাভ ইউ গট টু আস্ক হিম দ্যাট কোয়েশ্চন, টু চ্যালেঞ্জ the executive, chief executive of the state? Who are you? What qualifications have you got? You don't even speak good Bangla, let alone English. How dare you challenge him like that? You have every right to criticize him, but that way you are attacking him personally. You are attacking his personal dignity. That's beneath his dignity, the way you are talking. Are you insane? Are you mad? Are you out of your mind? How dare you do that? Audacious. This behavior is called audacious. না জানলে ডিকশনারি খুলে দেখবেন। Audacious মানে আপনার আস্পর্ধা হয়েছে অনেক বেশি, ধৃষ্ট আপনার কথাবার্তা, আপনার বিহেভিয়ার। You are an audacious man. You don't know even what to say. আপনি বলেছেন আপনি কে, আপনার কোন অধিকার আছে? Of course he has the right. He is the chief executive of the state, and he has every right to do that and pass an ordinance, sign it, execute it. You have no right to ask him that. You don't know your limit. শুধু তাই না, আপনি আওয়ামী বয়ান তৈরি করেছেন। হাউ ডেয়ার ইউ ডু দ্যাট? আপনি বলছেন কি ব্যবস্থা আছে, আওয়ামী লীগের ব্যালট নেই, নৌকা থাকবে না। কি ভয়ঙ্কর বাজে কথা এগুলো! থাকবে না, তারা অপরাধ করেছে। এটা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা মাফিয়া সংগঠন, যাদের সঙ্গে নিরপেক্ষ তদন্ত সেটি বেরিয়ে এসেছে। ইটস আ মাফিয়া অর্গানাইজেশন। আপনার কি রাইট আছে মাফিয়া অর্গানাইজেশনের পক্ষে কথা বলবেন? ইউ শুড বি অ্যারেস্টেড ফর দ্যাট। উই ডিমান্ড ইউ বি অ্যারেস্টেড। এবং কেউ আপনার উপর মব চালালে আমরা কি করে থামাবো? আপনি যা করছেন, আপনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ফ্রি আনবার চেষ্টা করছেন, হাসিনার পক্ষে মিথ্যে বাজে বয়ান তৈরি করছেন। আপনার উপর মব হয়ে গেলে আমরা কি করে ঠেকাবো? আমরা চাই না মব হোক, কিন্তু হয়ে গেলে আমরা কিভাবে ঠেকাবো? রাষ্ট্র কিভাবে ঠেকাবে সেটি? আপনি মিথ্যা কথা বলছেন জেনে শুনে। আপনি বলছেন সে আওয়ামী লীগের ভোটাররা কারে ভোট দিবে, আপনার কেন কনসার্ন সেটি কাকে ভোট দিবে? তারা খারাপ কাজ করেছে, তারা প্রত্যেকে খারাপ কাজ করেছে, তারা সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তারা এখন রিপেন্ট করবে, রিগ্রেট করবে। ভোট দেওয়া তো অনেক পরের কথা। তারা তো গর্ত থেকে বেরোবে না 2-1 বছর। তারা যে অপরাধ করেছে, সরাসরি মানবাধিকার বিরোধী অপরাধ করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, তারা রাষ্ট্র বিরোধী অপরাধ করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাদের নেত্রী পালিয়ে গেছে, নেতাকর্মীর কথা ভাবিনি। হু আর ইউ টু থিঙ্ক অ্যাবাউট দেম? আপনি মায়া কান্নায় বাঁচেন না? নেত্রী তো তাদের কথা ভাবিনি, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কথা ভাবিনি। আপনি কে ভাববার? আর দেশের লোক নেই? আপনি তাদের ঠিকা নিয়েছেন? আপনি প্রশ্ন করছেন তারা কোথায় ভোট দিবে? তারা চিন্তা করবে তারা কোথায় ভোট দিবে। তারা কেউ নির্বাচন করতে চায় স্বতন্ত্র হয়ে দাঁড়াক। সেখানে ডক্টর জাহিদ বলার চেষ্টা করেছিলেন, তেহরিক ইনসাফের কথা বলছিলেন, যে মুসলিম লীগ চেষ্টা করেছিল তেহরিক ইনসাফকে নিষিদ্ধ করতে, তাদের মার্কা নিষিদ্ধ করেছে। তারা তো স্বতন্ত্র থেকে ভোটে পাশ করে চলে এসেছে, মুসলিম লীগকে দেখিয়ে দিয়েছে, এখন তাদের সমর্থন আছে। তাহলে তারা সেটি কেন করবে না? তারা স্বতন্ত্র থেকে কেউ দাঁড়াতে চাইলে আসুক, এবং যারা ভোট দেবে স্বতন্ত্র প্রার্থীতে ভোট দেবে, সমস্যা কি? আর আরেক সচিবকে দেখলাম, শহীদ খান, অবাক হলাম। আপনি কেমন সচিব ছিলেন? আপনার লেখাপড়া নেই, গবেষণা নেই, আপনি জানেন না? আপনি বলছেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন। কে বলেছে আপনাকে? ইটস এ মাফিয়া অর্গানাইজেশন। আপনি জানেন না? আপনি দেশে ছিলেন না? আওয়ামী লীগ কি করেছে গত 15-16 বছর? হাউ ক্যান ইট বিকাম আ পলিটিক্যাল অর্গানাইজেশন? আপনি কি করে সচিব হন? আপনার সেন্সিটিভিটি কোথায়? বিন্দুমাত্র সেন্সিটিভিটি আপনার মধ্যে থাকলে, সংবেদনশীলতা থাকলে আপনি এমন কথা বলতে পারতেন না। দ্যাট ইটসেলফ ওয়াজ অ্যান ইনসেনসিটিভ রিমার্ক। আওয়ামী লীগকে এখন রাজনৈতিক সংগঠন বলা, দিস রিমার্ক ওয়াজ হাইলি ইনসেনসিটিভ, আই উড সে। কি সচিব ছিলেন আপনি? আপনি খোঁজখবর রাখেন না? স্রেফ ইউরোপে
1945 থেকে 2020 সাল পর্যন্ত 37টি দেশে 50টি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। 37টি দেশে 50টি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। এটি শুধু জার্মানির নাৎসি না, জার্মানিতে 3বার হয়েছে দল নিষিদ্ধ, নাৎসি ছাড়াও হয়েছে, আরো 2টো পার্টি হয়েছে। অস্ট্রিয়া হয়েছে 2টো দল নিষিদ্ধ। 2020 সালে গ্রিসের দল নিষিদ্ধ হয়েছে। কি বোঝাতে চান আপনারা? খোঁজখবর রাখেন না দুনিয়া, নাকি রাখতে চান না? 37টি দেশে 50টিরও বেশি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। তাদের কর্মী ছিল না? তাদের কর্মীরা কোথায় ভোট দেবে? কোথায় ভোট দেবে তাদের কর্মীরা? আর আপনি সচিব, আপনি মাসুদ কামাল, যখনই কথা ওঠে, যখন ডক্টর জায়েদ ইস্যুটা তুলবার চেষ্টা করলেন, আপনারা বললেন না না, ইউরোপের উদাহরণ দিবেন না, সুইজারল্যান্ডের উদাহরণ দিবেন না, জার্মানির উদাহরণ দিবেন না। কেন দিবে না? ওগুলো উদাহরণ না? ওগুলো রাজনৈতিক দল ছিল না? ওগুলো নিষিদ্ধ হয়নি? ওই সব দেশের মানুষ সেটা মেনে নেয়নি? সারা বিশ্ব মেনে নেয়নি? তাহলে আমাদের এখানে কেন নিবে না? নিতেই হবে। আওয়ামী লীগ যা করেছে তার কর্মফল তাদের ভোগ করতে হবে। নিষিদ্ধই থাকবে আওয়ামী লীগ, পারলে আপনারা করে দেন, আমরা দেখতে চাই। আর এই মিথ্যে আওয়ামী বয়ান তৈরি করা বন্ধ করুন। আওয়ামী বয়ান তৈরি করা মানে আপনি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে আপনি যুক্ত, আপনি সেটাকে সমর্থন করছেন, আপনি সেটাকে এনকারেজ করছেন। ইউ হ্যাভ বিন আ পার্ট অফ দ্যাট। বন্ধ করতে হবে এই বয়ান তৈরি করা। এইটি গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে না, মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না। নো, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস, অফকোর্স নট। আওয়ামী লীগকে সমর্থন করা, আওয়ামী লীগের পক্ষে কথা বলা, আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করা, এটি মূর্খতা, ধান্দাবাজি, এবং আমরা মনে করি এটি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। সো যারা এটি করবে আমরা এটি ভালো চোখে দেখবো না, অফকোর্স নট। আপনারা যেভাবে ইন্টারপ্রিট করুন না কেন, লাভ নেই, আমরা দেখবো না। দেশবাসী এটিকে ভালো চোখে দেখবে না, কোনো বই নেই। সো এইসব মিথ্যাচার, এইসব ধান্দাবাজি বন্ধ করুন। আর লজ্জা যদি থাকে, ন্যূনতম মানবিকতা বোধ যদি নিজের মধ্যে থাকে, তাহলে একবার রিফ্লেক্ট করুন, আপনি কার পক্ষে কথা বলছেন? কার পক্ষে কথা বলছেন আপনি? হাসিনার চাইতে নৃশংস শাসক কে ছিল? গত কয়েক বছরে সারা পৃথিবীতে একটি উদাহরণ দেখাতে পারবেন? এত নিকৃষ্ট, এত নৃশংস, এত জঘন্য কে ছিল? কোন শাসক ছিল এত জঘন্য? কোন শাসক ছিল এত বড় কপট? কোন শাসক ছিল এত বড় মিথ্যাবাদী? একটি উদাহরণ দিতে পারবেন? পারবেন না। তাহলে কথাটি দয়া করে মনে রাখবেন। 1945 to 2020, 50 political parties have been banned in 37 countries. It's a fact. গুগল করলে পেয়ে যাবেন। শিখিয়ে দিলাম কোথেকে পাবেন তথ্য। আর যদি মনে মনে হাসছেন তো আমরা তো এগুলো জানি, গোপন করে কথা বলি, এটিও বলতে পারেন, ভাবতে পারেন। আমি জানি না কোন ক্যাটাগরিতে পড়েন আপনারা। গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি মহল উঠে পড়ে লেগেছে কিছু আওয়ামী বয়ান তৈরি করে। তারা প্রমাণ করবার চেষ্টা করছে যে সরকারের আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করা উচিত হয়নি, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অগ্রহণযোগ্য হবে, যাতে সেটি গ্রহণ করছে না, গ্রহণ করবে না, এবং আওয়ামী লীগ ছাড়া এই দেশ অচল। এবং আগামী নির্বাচনটি যখনই হয় সেটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া। সেটি কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। এই বয়ানটি বেশ জোরে সোরে তৈরি করছে একটি মহল, বোঝা যাচ্ছে। আর আজ 15ই আগস্টকে সামনে রেখে বিশেষভাবে গত 2 সপ্তাহে অনেক বেশি বয়ান তৈরি করা হয়েছে, নতুন নতুন বয়ান, আওয়ামী লীগের কার্যকারিতা, আওয়ামী লীগের উপযোগিতা, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা। তো এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। আর এই বয়ানগুলি তৈরি করছেন সুশীল সমাজের একাংশ, তথাকথিত সুশীল সমাজ, কিছু মিডিয়া কর্মী, এর মধ্যে কিছু সিনিয়র সাংবাদিক আছেন। আমি তাদেরকে সাংবাদিক বলতে চাই, কিন্তু আনফর্চুনেটলি আমার মুখ দিয়ে শব্দটি বেরোতে চায় না। এটি একটি সমস্যাও হতে পারে, আমার কোনো কথা বলবার ভাষিক দুর্বলতাও হতে পারে। আমি বলতে চাই সাংবাদিক, কিন্তু বারবার মুখ দিয়ে সাংঘাতিক চলে আসে। তো প্রিয় দর্শক, আপনারা, আমি যদি ভুল করে সাংঘাতিক বলি, আপনারা সাংবাদিক মনে করবেন। সিনিয়র সাংঘাতিকেরা এই বয়ানটি তৈরি করছে বিভিন্ন জায়গায়, সেটি খুব স্পষ্ট। তো অতি সম্প্রতি দেশ টিভি নিউজে একটি টক শো প্ল্যাটফর্মে কথা বলছিলেন একজন সিনিয়র সাংঘাতিক, মাসুদ কামাল। তার সহযোগী ছিলেন সরকারের সাবেক রিটায়ার্ড সচিব শহীদ খান। সেখানে ছিলেন জাহিদুর রহমান জাহেদ, বিএনপি পন্থী ডাক্তার জাহেদের কথা বলছি। সেই টক শোতে তিনিও কথা বলছিলেন, আব্দুল নূর তুষারও ছিলেন। তা আমি বিশেষভাবে ফোকাস করব মাসুদ কামালকে, কারণ মাসুদ কামাল সেখানে কিছু কথা বলেছেন, সেটার বিশ্লেষণ দরকার বলে মনে করছি। যদিও এই টক শোটি হয়েছে সপ্তাহখানেক আগে, প্রায় 5 দিন বা 6 দিন, বাট এই বিষয়ে কথা বলা এখনও প্রাসঙ্গিক মনে করছি। তাই আমি আজ কথা বলতে চাচ্ছি, প্রায় 1 সপ্তাহ পর হলেও মাসুদ কামাল বিষয়ে কথা বলতে হবে। তো সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে মাসুদ কামাল পালিয়ে যাচ্ছে, কারণ মাসুদ কামালের গুরু অধ্যাপক
কলিমুল্লাহ সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে তিনি যখন ভিসি ছিলেন তখন ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নানা রকম অভিযোগ উঠেছে। তো সেই কলিমুল্লাহ গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির দায়ে। আর কলিমুল্লাহকে অতি সম্প্রতি মাসুদ কামাল এবং মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল তার প্ল্যাটফর্মগুলো কথা এবং অন্য মঞ্চ, আর মঞ্জুরুল আলম পান্না নিয়ে আসছিলেন তার মানচিত্রে। ঘন ঘন অধ্যাপক কলিমুল্লাহর দাওয়াত পড়েছে। তাদের ওখানে অধ্যাপক ইউনূস বিরোধী, অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী এবং হাসিনার পক্ষের বয়ান তৈরি করবার জন্য ঘন ঘন দাওয়াত করে আনা হতো স্পেশাল অতিথি হিসেবে কলিমুল্লাহকে। সো কলিমুল্লাহ যখন গ্রেপ্তার হয়েছে তখন অনেকেই আশঙ্কা করেছেন যে নিশ্চয়ই এবার মাসুদ কামাল এবং পান্নার পালা, কারণ তারা যা করেছেন সেটি অপরাধের পর্যায়ে পড়ে আমার বিবেচনায়, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। সরকারকে অস্থিতিশীল করবার নিরন্তর চেষ্টা তারা দুজন চালিয়ে যাচ্ছেন এবং তাদের চ্যানেলে তাদের পছন্দ মতো লোক নিয়ে আসছেন টাইম টু টাইম। তারা এসেই ইউনূস বিরোধিতা শুরু করেন এবং তারা বিরোধিতা না, দে হ্যাভ ডেভেলপড হেট্রেড ফর ইউনূস, ডক্টর ইউনূস। ঘৃণা আছে তাদের মনে অধ্যাপক ইউনূস সম্পর্কে। তারা সেই ঘৃণা উগলে দেন তাদের সেই প্ল্যাটফর্মে এসে, মাসুদ কামাল এবং বিশেষভাবে পান্না। তো এই দুজন গত এক বছরে ইউনূস বিরোধিতা ছাড়া আর কিছুই করেনি আমার বিবেচনায়। আমি দেখিনি তাদের আর কিছু করতে। মনে হয়েছে ধ্যানে, জ্ঞানে, শয়নে, সপরণে, জাগরণে একই কাজ তাদের। ইউনূসের বিরুদ্ধে ঘৃণা প্রচার করা, অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রহণযোগ্য, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক প্রমাণ করা, এটাই কাজ ছিল তাদের এবং কাজ আছে এখন অবধি। তো মাসুদ কামাল সম্পর্কে ফিরে যাবো আবার কথায়। মাসুদ কামাল সম্পর্কে ইতিমধ্যে আমি একজন খুদে ইউটিউবার, রিলেটিভলি নতুন, আমার চ্যানেলটি খুবই নতুন, আমি কোনো ইম্প্যাক্ট কোথাও ফেলতে পারিনি বা পারি না, অর্থাৎ আই এম নট অ্যান ইম্প্যাক্ট ফ্যাক্টর কোনো দিক থেকেই না। তারপরও আমি এই দেশের নাগরিক, তো স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আমি কথা বলতে পারি, কথা বলা উচিত আমার। তাই বিবেকের তাড়নায়, বিবেকের তাগিদে আমি ভেবেছি যে এই বিষয়ে কিছু কথা আমি বলবো। মাসুদ কামাল সম্পর্কে অতীতে আমি কথা বলেছি। তো কেউ হয়তো আমাকে ভুল বুঝতে পারেন যে মাসুদ কামাল সরকারের সমালোচনা করলে আপনার কি সমস্যা। আমার কোনো সমস্যা নেই। সরকারের সমালোচনা করবার অধিকার প্রত্যেক মানুষের থাকা উচিত, আমারও আছে, এবং আমি সরকারের সমালোচনা করছি। আমার চ্যানেলে অধ্যাপক ইউনূসকে আমি টার্গেট করে এক্সক্লুসিভলি ভিডিও তৈরি করেছি, যেখানে আমি তার দৃষ্টি আকর্ষণ করেছি। তার যে কাজগুলো আমার ভালো লাগেনি, আমার কাছে দেশের স্বার্থের পরিপন্থী মনে হয়েছে আপাত দৃষ্টিতে অন্তত, এবং আমার কাছে আমি সেগুলো নিয়ে কথা বলেছি, প্রতিকার চেয়েছি। তো আমি এটি করি। আমি কোনো পক্ষের না, আসলে সত্যি বলতে গেলে আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। তো আমি মাসুদ কামালকে নিয়ে ভিডিও করেছি এই জন্যে যে আমি তার কথাগুলো বিশ্লেষণ করেছি, তিনি কেউ বলতে চান তার আলটিটিউড মোটিভ কী। তা আমার কাছে তার আলটিটিউড মোটিভ ভালো ঠেকেনি, আর তাকে আমার খুব উঁচু দরের সাংবাদিক বলে মনে হয়নি। তিনি প্রথমত যাকে যে বিভিন্ন জায়গায় লোকেরা নিয়ে সিনিয়র সাংবাদিক বলে পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং তার আমি ঘাটাঘাটি করে যে ডিগ্রি দেখতে পাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে অনার্স মাস্টার্স পাস করাই ভদ্রলোক। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে অনার্স মাস্টার্স পাস করা একজন মানুষ, তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে কথা বলছেন, যাচ্ছে তাই তার বাংলা, অশিক্ষিত বাংলায় কথা বলছেন। আমার মেহনতি মানুষের বাংলা, সাধারণ বাংলা হবে, আঞ্চলিক বাংলা হবে, আমার তাতে কোনো আপত্তি নেই, শ্রদ্ধা আছে আমার সেটির জন্য। কিন্তু একজন সাংবাদিক যিনি জার্নালিজমে অনার্স মাস্টার্স করা, সিনিয়র বলছে লোকেরা তাকে, আমি খুব অবাক হই। এই দেশে সিনিয়র হওয়া কি একটা যোগ্যতা? মাসুদ কামালকে লোকেরা সিনিয়র বলছে, মাসুদ কামাল আবার যাকে তার চ্যানেলে নিয়ে আসছে কথা বলার জন্য তার প্ল্যাটফর্মে সিনিয়র বলে পরিচয় করিয়ে দিচ্ছে। আমার কাছে খুব অবাক লাগে, আমি বিস্মিত হই। এটি কি একটি মানুষের যোগ্যতা, সিনিয়র হওয়া? চুল পাকা তো বার্ধক্যের লক্ষণ, বিজ্ঞতার পরিচয় কীভাবে হতে পারে? পাকনা চুল হতে পারে না। কারো চুল পেকেছে মানে লোকটির বয়স হয়েছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিজ্ঞ হয়ে উঠেছে আস্তে আস্তে, এই কথা বলার কোনো সুযোগ নেই। বা তারা এটি বলছে, প্রমাণ করছে, মনে হয় যেন তাদের আর যোগ্যতা প্রমাণের আর কোনো ক্রাইটেরিয়া নেই, আর কোনো স্ট্যান্ডার্ড নেই। সো সিনিয়র বলে তাকে পেশ করা হচ্ছে। তো মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক, সো তার বাংলা যাচ্ছে তাই চিৎকার করে কথা বলেন, হইচই করে ওঠেন, মনে হয় যেন এখানে একটা প্যান্ডোরার বক্স খুলে গেছে, একটি প্যান্ডিমোনিয়াম তৈরি হয়েছে, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেন। ইংরেজিও তার জঘন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অনার্স মাস্টার্স করেছেন একজন মানুষ, তার ইংরেজি এতটা জঘন্য হতে পারে আমার জানা ছিল না। আমি কোনো একটি এপিসোডে তার কথা শুনছিলাম, 2 মিনিটের মাথায় 4টি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন। 4টি ইংরেজি শব্দে কলোকেশনাল এরার ছিল, অর্থাৎ কলোকেশন ওয়াইজ সেই শব্দগুলো সেখানে যায় না। কি অবাক কাণ্ড! আমার ব্লাড প্রেশার প্রায় হাই হয়ে যাচ্ছিল, এই কেমন কথা? এটি কোন দেশ? এই দেশের একজন সিনিয়র সাংবাদিক, সিনিয়র করছে, তাকে সবাই ডিগ্রিও আছে তার সাংবাদিকতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার এই মাপের বাংলা, এই মাপের ইংরেজি, জঘন্য ব্যাপার এবং বিপজ্জনক। দোস্তের মতো এরকম লেখাপড়া জানা লোকেরা বিপজ্জনক তারা। তো যাই হোক, যেহেতু লোকেরা সিনিয়র বলছে, সিনিয়র, তো সেই মাসুদ কামাল এই যে গত 6 দিন আগে যে টক শোতে কথা বলেছেন, যাদের কথা বলছিলাম, অন্যদের সঙ্গে তিনি কথা বলেছেন, বাক বেতনটা জড়িয়ে পড়েছেন, সেখানে আপত্তিকর কিছু কথা বলেছেন, যেমনটি আপনারা শুনেছেন ভিডিও ক্লিপগুলোতে। খুবই আপত্তিকর কথাগুলো।
তিনি সরাসরি প্রধান উপদেষ্টাকে, যিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান, চ্যালেঞ্জ করেছেন, আপনি কে? এই এপিসোড সামনের দিকে এগিয়ে নেবার আগে আমি আপনাদের একটু অনুরোধ করব 20 সেকেন্ডের মতো আমাকে সহ্য করবার জন্য। এই 20 সেকেন্ড আমরা একটি ভিডিও ক্লিপ দেখে নেব, তারপর আমি আমার বক্তব্য শুরু করছি। ওই রাজাকারের দল কারা দেশ সেরা হবে, তাদের দেশ সেরা করতে বলো। কত বড় মুনাফেক, ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তাতে খাওয়া দেয়, মামলা আমার নামে হবে। যতদিন যাবে জামাত ইসলামের মুখোশ উন্মোচিত হবে। বলতেন হ্যাঁ প্রিয় দর্শক, তো বুঝতেই পারছেন বক্তব্য শুনে যে এইটি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের বক্তব্য না, হতেই পারে না। আর এই লোকটি যদি হন একজন বিএনপি নেতা, বিএনপি পাবনা জেলার আহ্বায়ক, শুধু তাই না, তার চাইতেও গুরুত্বপূর্ণ খবর হলো এই লোকটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। কি ভয়ঙ্কর তথ্য! এই শেষ তথ্যটি আমার জানা ছিল না। তিনি যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমি জানতাম না, আমি রিসেন্টলি জানলাম, এবং জানবার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। দেশে লোকের আকাল পড়ে গেল যে এরকম একজন উন্মাদকে, বদ্ধ পাগলকে, এরকম একজন সন্ত্রাসী ভাষায় কথাবার্তা বলেন, সন্ত্রাসবাদীকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বানাতে হলো। ভয়ঙ্কর ব্যাপার এটি একটি। তো তার আগে একটু ভূমিকা নিতে চাচ্ছি। গত 1 বছর থেকে আমরা দেখছি দল হিসাবে বিএনপি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে, কিংবা যেটিকে আমরা মুড সুইং নামেও জানি। এটি একটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল কন্ডিশন। কখনো কখনো আমরা দেখেছি কোনো লোক সকালবেলা তার মুড খুব ভালো, হাস্যোজ্জ্বল আছেন, সব ঠিক আছে, দুপুরবেলা কিংবা একটু পরেই দেখা যাবে তিনি একেবারে বিষাদে আক্রান্ত হয়েছেন, চরম হতাশায় লিপ্ত হয়েছেন। এই মানুষটিকে আমরা চিনতেই পারবো না যে 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে একজন হাস্যোজ্জ্বল মানুষ দেখেছিলাম আমরা। তো ব্যক্তির ক্ষেত্রে এই টার্মগুলো প্রযোজ্য, তো আমি জানতাম না দলের ক্ষেত্রে যে প্রযোজ্য। তো বিএনপি বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে অনেকদিন থেকে, আমরা জানি, অন্তত 1 বছর থেকে, যবে থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই থেকে। তো বিএনপির সিনিয়র লিডারশিপের এমন কেউ নেই যারা অকথ্য ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেননি, যারা ব্যক্তিগতভাবে অধ্যাপক ইউনূসকে আক্রমণ করেননি, যাচ্ছে তাই বলেননি তার সম্পর্কে। অনেক সময় তার পার্সোনাল ডিগনিটিও কম্প্রোমাইজড হয়েছে তাদের সেই বক্তব্যে। তো আমি আমার চ্যানেল থেকে আমার ক্ষুদ্র সামর্থ্য মতো কাউন্টার করবার চেষ্টা করেছি। তাদের অযৌক্তিক, অশ্লীল, অবাচ্য এবং অশ্রাব্য কথাগুলোর আমি প্রতিবাদ করেছি যৌক্তিকভাবে, কোনো আবেগ দিয়ে নয়। আর হতাশ হয়েছে এবং বিরক্ত হয়েছে যে বিএনপিতে কারা এরাই কি আগে বিএনপির নেতা ছিল, এবং এই জন্য কি বিএনপির ভরাডুবি হয়েছিল? এই জন্য কি বিএনপি 17 বছর 16 বছর ক্ষমতার বাইরে? এই প্রশ্নগুলো আমার মনে উকি দিয়েছে। তো এই লাইনে সবচেয়ে এগিয়ে আছেন যিনি, তিনি হলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিশাল মাপের মুক্তিযোদ্ধা। নিজেই বলতে থাকেন মাঝে মধ্যে, আমি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, এই ছিলাম, ওই ছিলাম, বলতে থাকেন। আর সবচাইতে অসহ্য মনে করেন গণ অভ্যুত্থানকে, জুলাই অভ্যুত্থানকে তিনি ধারণ করেন না, ঘৃণা করেন, এবং ছাত্রদের তিনি শত্রু মনে করেন। যা ইচ্ছে তাই বলে আক্রমণ করেন, যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করেন, অশ্রাব্য সেটি, এবং অশ্লীল, ছাত্রদের বেজন্মা, হারাম জাদা এসব বলে গালাগালি করতে থাকেন। নোংরা তার মুখ, বড্ড নোংরা, একেবারে মল ত্যাগ করবার জায়গাটির মতো তার মুখ। তার ওটি মুখ না, আসলে এটি তার মরদার। তো সেই নোংরা মানুষটি যে নিজেকে নিজে গ্লোরিফাই করেন, আবার অনেকে তাকে গ্লোরিফাই করেন মুক্তিযোদ্ধা, বাংলাদেশে আর মুক্তিযোদ্ধা নেই, আমরা মুক্তিযোদ্ধা চিনি না, বা মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের কোনো শ্রদ্ধা ভক্তি নেই, এরকম না বিষয়টি। মুক্তিযোদ্ধাদের জন্য আছে স্যালুট। মুক্তিযুদ্ধ আমাদের সর্বোচ্চ অহংকারের জায়গা। মুক্তিযুদ্ধের চেতনা একটি মহান ফিলিংস আমাদের জন্য। যদিও হাসিনা এবং আওয়ামী লীগ 16 বছরে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এই টার্মগুলোকে গালির সমর্থক করে তুলেছিলেন, বাট স্টিল আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমরা গর্ববোধ করি মুক্তিযুদ্ধ নিয়ে। বাট এই উন্মাদ লোকটি ফজলুর রহমান শুধু মুক্তিযুদ্ধকে ছোট করছেন না, মুক্তিযোদ্ধা তিনি ছোট করছেন না, বিএনপিকেও ছোট করছেন, যাচ্ছে তাই ভাবে, কারণ তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সেখানেও আমি অবাক হয়েছি যে তাকেই খুঁজে পাওয়া গেল চেয়ারপারসনের উপদেষ্টা বানাবার জন্য, আর কাউকে পাওয়া গেল না। আপাতমস্তক আওয়ামী, আপাতমস্তক মুজিববাদী একটি লোক, হৃদয় মুজিববাদ ধারণ করেন এমন একটি লোক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চমৎকার। এবং ফিরে আসি আবার সর্বশেষ এডিশন, লেটেস্ট এডিশন, রিভাইজড অ্যান্ড এনলার্জ ভার্সন, হাবিবুর রহমান হাবিব। তার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন কথা গুছিয়ে বলতে পারেন না, যাচ্ছে তাই ভাবে কথা বলেন। অশিক্ষিত বাংলা আমার কাছে মনে হয়, শিক্ষিত মানুষের বাংলা এটি না। আর এই শিক্ষা অশিক্ষার বিষয়টি নিয়ে এসেছি এই জন্যে, কারণ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একজন মূর্খ মানুষ হবেন, আনপড় গাওয়া মানুষ হবেন, সেটা আমি ভাবতে পারছি না, তাই আমাকে এই তুলনাটি করতে হচ্ছে। তো সেই হাবিবুর রহমান হাবিব ইদানিং এইসব বক্তব্য রেখে বিএনপিকে বিতর্কিত করছেন, এবং এই বক্তব্য তিনি রেখেছেন গত 7 আগস্ট বৃহস্পতিবার
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বা হলে সেখানে এই বক্তব্য তিনি রেখেছেন। আমি ধারণা করছি তার বক্তব্যটি হয়তো বিশাল হবে, সেই বক্তব্যের অংশ বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। তো আমি কালের কণ্ঠে দেখলাম, কালের কণ্ঠের তাদের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে কয়েক মিনিটের বক্তব্য আমি দেখলাম, সেখানে তিনি এই বক্তব্য রেখেছেন। আমি একটি অংশ ক্লিপ আকারে ব্যবহার করেছি। তো আমি অবাক হয়েছি, আমি প্রথমে বিশ্বাস করিনি। কোনো মানুষ এরকম বক্তব্য রাখতে পারেন না সেটা আমি বিশ্বাস করি না। পারেন কারা? তারা সন্ত্রাসী, তারা উন্মাদ, তারা পাগল, তারা পারেন। কিন্তু সেই লোক যদি হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তখন কি করে কথা বিশ্বাস করি? বাট দুর্ভাগ্যজনকভাবে আমাকে এই কথা বিশ্বাস করতে হয়েছে। আমি সত্যি দুঃখিত। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাকে এরকম একটি ভিডিও ক্লিপ দেখতে হয়েছে যেখানে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। কি ভয়ঙ্কর কথা! দা, কোরাল, কাঁচি, ছুরি যা পাওয়া যায় তা দিয়ে কোনো লোকের জিও বা কেটে দিতে হবে, কেটে দিয়ে তার কাছে নিয়ে আসতে হবে, বা কারো কুকুরকে খাইয়ে দিতে হবে। মামলা মোকদ্দমা হলে তিনি দেখবেন। কি ভয়ঙ্কর প্রোফাইলের লোক, কত বড় শক্তিমান! মামলা মোকদ্দমা যা হয় তিনি সামলাবেন, আর তার নেতাকর্মীরা তাদের বক্তব্যের বিরোধী হলে, তাদের মতের বিরুদ্ধে গেলে, এখানে সরাসরি টার্গেট করেছে অবশ্য জামাত ইসলামীকে। এবং ইন্টারেস্টিং কিছু তথ্য তিনি জামাত ইসলাম সম্পর্কে দিচ্ছিলেন। কিছু চাঁদাবাজির কথা উল্লেখ করছিলেন, জামাত ইসলামের লোকেরা চাঁদাবাজি করছে, জামাত ইসলামের লোকেরা মেয়েদের ধর্ষণ করছে। আমি খুব অবাক হলাম, এই কাজগুলো তো বিএনপির লোকেরা করছে। এই লোকটি এত বড় বদমাইশ কি করে হলো, এত বড় মিথ্যাবাদী! ছি 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 ছি! বিএনপির অ্যাক্টিভিটিস জামাত ইসলামের উপর লাগিয়ে দিচ্ছে, কি ভয়ঙ্কর কথা! এই দেশে গত 1 বছরে যত চাঁদাবাজি হয়েছে, জামাত ইসলাম কি 1% করেছে? তা সবই তো বিএনপির লোকেরা করেছে। বাকি সবগুলো লোক কখনো কখনো এনসিপির 2-1 জন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, জামায়াতের 2-1 জনের নামে অভিযোগ উঠেছে। এই সম্মিলিতভাবে সবগুলো অন্যান্য দলের সবার অপকর্ম যদি একসঙ্গে করা হয়, সেটা কি 1% হবে? 99% তো বিএনপির লোকেরা করেছে। কি ভয়ঙ্কর মিথ্যাচার! এবং কত বড় হিম্মত তার, কত বড় বুকের পাটা, এবং কত বড় কনফিডেন্স তার! কনফিডেন্টলি মিথ্যে বলে যাচ্ছিল লোকটি। কি ভয়ঙ্কর কথা! আমার এই বক্তব্য শুনে দয়া করে কেউ মনে করবেন না আমি জামাত ইসলামের লোক, একদমই না। আমি জামাত ইসলাম করি না, আমি জামাত ইসলামের কেউ না। বাট আমার খারাপ লেগেছে, কারণ আমি নিরপেক্ষ বিশ্লেষণ করতে চেয়েছি বিষয়টি তার এই বক্তব্যের, এবং আমার কাছে সহ্য হয়নি। এত বড় মিথ্যাচার! অপরাধ সব করলো তারা, এখন বলছে জামাত ইসলাম নাকি এগুলো করছে, এগুলো করবে। জামাত ইসলাম ব্যাংক খালি করেছে, এই কথা তারা বলছে। কোন ব্যাংক খালি করেছে জামাত ইসলাম? জামাত ইসলামের ইসলামী ব্যাংক দখল করেছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা গুন্ডা লাগিয়ে বদমাইশি করে শক্তি প্রয়োগ করে তাদের ব্যাংক দখল করেছিল। তো তারা যদি সেই ব্যাংক পুনরুদ্ধার করে থাকে, সেটা কি ব্যাংক দখল হলো? তারা তাদের হারানোর সম্পত্তি পুনরুদ্ধার করেছে যদি হয়ে থাকে বিষয়টি। টিভি চ্যানেল থেকে শুরু করে পত্রিকা অফিস, এগুলো কারা দখল করলো সাম্প্রতিককালে? এই লোকটির কাছে কি তথ্য নেই? বিএনপি কখন কি করছে, বিএনপির নেতারা কখন কি করছে, বিএনপির মাস্তানরা কখন কি করছে, তার কাছে কোনো তথ্য নেই। আর তারেক রহমানকে উদ্ধৃত করে তাকে গ্লোরিফাই করার চেষ্টা করলেন, তাকে মহিমান্বিত করার চেষ্টা করলেন। পৃথিবীতে এমন নেতা আছে, এই কথা বলছিলেন তিনি। কি ভয়ঙ্কর তুলনা, কি ভয়ঙ্কর উপমা, কি ভয়ঙ্কর অ্যানালজি! তারেক রহমানের নিশ্চয়ই লজ্জা পেয়েছেন। হ্যাঁ, তারেক রহমানের অনেক কথাকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি, আমি অ্যাপ্রিসিয়েট করে ভিডিও দিয়েছি। তারেক রহমানের সব কথা কেন ফেলে দিতে হবে? তিনি ভালো কথা তো বলেন। তারেক রহমান রিকনসিলিয়েশনের ডাক দিয়েছেন অভ্যুত্থান পরবর্তী সময়, এবং তিনি অ্যালার্ট করেছেন নেতাকর্মীদের, বলেছেন প্রতিহিংসা চরিতার্থ না করতে, খুন খারাপি না করতে, আওয়ামীদের উপর প্রতিহিংসা না নিতে, রিভেঞ্জ না নিতে তিনি বলেছেন, এবং সেটি অ্যাপ্রিসিয়েট করি আমরা। কিন্তু তাই বলে এই হাবিব এইভাবে সেটি তুলে ধরবে, গ্লোরিফাই করতে গিয়ে তাকে তো পচানো হলো। এই বেয়াকুফটি বলার চেষ্টা করছিল পৃথিবীতে নাকি এমন নেতা নেই। কি ভয়ঙ্কর কথা! তো আসলে এদের হাতে যদি দায়িত্ব পড়ে, এমনই তো হবে। আর এই কনসিকুয়েন্স বিএনপিকে ভোগ করতে হবে দল হিসাবে। আমি অবাক হয়ে যাই, বিএনপির যে সিনিয়র লিডারশিপ, তাদের কারো মাথায় কি কিছু নেই? অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন বিতর্কিত ব্যক্তি, আপাতমস্তক মুজিববাদী, এবং এই হাবিবুর রহমানের মতো একজন সন্ত্রাসী, তারা কি করে বিএনপি নেতা হতে পারে? তারা কি করে চেয়ারপারসন উপদেষ্টা হতে পারে? এমন যদি হতো জেলা উপজেলায় কোনো একটি পজিশনে আছে, ফাইন, এটি আননোটিস থেকে যেত, কেউ দেখতো না। কিন্তু চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাটি পর্যন্ত এই লোকটি গুছিয়ে বলতে পারে না কি ভয়ঙ্কর বাংলা বলছিল। আর তার এই মানুষের জিওবা কেটে কালো কুকুরকে খাইয়ে দেবার গল্পটি, আর এই বক্তব্যের কারণে তার আরেকটি চ্যানেল তার সাক্ষাৎকার নিচ্ছিল, চ্যানেলটি হলো গ্লোবাল টিভি ডিজিটাল। তো সেখানে তিনি কথা বলছিলেন, তো উপস্থাপিকা তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার এই কথা শুনে কেউ যদি এমনটি করে তখন কেমন হবে? বলছে করলে করবে, কি হবে? শুক্রবার শনিবার এরকম বলছিলেন, শুক্রবার কথাটি তার মুখ দিয়ে বেরোয় না, শুক্রবার শনিবার বারবার বলছিলেন, মানে কানে লাগে একেবারে দোস্তের মতো। সো বিএনপির এমন লোককেই দরকার ছিল চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে, আর এই উপদেশই দরকার চেয়ারপারসনের। যদি তাই হয়, তাহলে বিএনপি তো আগের বারে 16 বছর ক্ষমতা ছিল না, আমার তো মনে হচ্ছে 160 বছরে বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, এইভাবে নেতা নির্বাচন, উপদেষ্টা নির্বাচন চলতে থাকে, তাহলে তাদের উপদেশ বিএনপিকে এবং চেয়ারপারসনকে কোথায় নিয়ে যাবে সেটা তো পরিষ্কার। এখন বিএনপি যদি ক্ষমতা আসতে না চায় বা এসে পতিত হতে চায় আজীবনের জন্য, সেটি তাদের সিদ্ধান্ত, কিন্তু আমাদের খারাপ লাগছে। এই দলটি ক্ষমতায় আসার আগে কি বিলুপ্ত হয়ে যাবে? লক্ষণ তো তাই বলছে।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।